সাদ্দাম আর আমার অবস্থা বা আমাদের অবস্থা একই রকম। আজকে আমাদেরকে যা করা হয়েছে, নেত্রী যদি আমাকে বলে যে তোমাকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে ব্যান করলাম, শুনবো না, শুনবো না। বলবো যে আপনি কি আমাকে মেরে ফেলেন, আপনি আমাকে আজীবনের জন্য মেরে ফেলেন, কিন্তু প্রতিশোধ প্রতিশোধ এইটা আজকে আমার পণ। আল্লাহর কসম করে বলছি, এইটা আজকে আমার শপথ। এই দেশে এই আমাদেরকে যারা বাধ্য করেছে, আমাদের মা, আমাদের আমাদের শেষ স্মৃতি। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বাংলাদেশে। আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেছি, বঙ্গবন্ধুকে সমর্থন করেছি। আমি তো কাউকে কোনোদিন ক্ষতি করিনি, মারিনি, কাটিনি। হ্যাঁ, অনলাইনে বলেছি, কথা বলেছি। আজকে এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একদিন তো আমরা দেশে ফিরবো না। এই গোলাম মোহাম্মদ বাতেন, সে যদি নাও থাকে, তার এক্সটেন্ডেড ফ্যামিলি, তার আত্মীয়, তার স্বজন, আশিক হাসান, জাহাঙ্গীর নাও থাকতে পারে, গোষ্ঠী, 14 গোষ্ঠী, তার পুরো ফ্যামিলি, এই পুরো বাংলাদেশে এদের কেউ না কেউ বেঁচে থাকবে। আল্লাহর কসম করে বলছি আমি, আল্লাহর কসম করে বলছি আমি, ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেব। ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেব। Not miss on anyone. আমার জীবনে আমি নির্বাসনের স্বাদ কোনোদিন পাইনি। আমি আজকাল খুব নির্বাসনের এক ধরনের কষ্ট আমি অনুভব করি এই কারণে যে আমার মা আমাকে বলেন যে তিনি আমাকে আর কখনো দেখবেন না আসলে। তো আমার মা যখন ইন্ডিয়াতে আসেন চিকিৎসার জন্য, ওই সময়টাই হচ্ছে মার সাথে আমার সময়। আর আমার বাবা যেহেতু আর ট্রাভেল করতে পারবেন না, ফলে আমি দেখবো না কখন। বাংলাদেশে সাদ্দামের ঘটনা বলি কিংবা আমরা যে কোনো ঘটনাগুলাই বলি, সেই সুরজালি থেকে শুরু করে আজকে পর্যন্ত সুশীলদের মুখে আমি অন্তত পক্ষে, যাদের সারা জীবন যারা হচ্ছে মানবতার ঝান্ডা নিয়ে বেঁচে বেড়ায়, মানবাধিকার যার ব্যবসা, যার অন্যতম কাজ হচ্ছে নাকি দেশপ্রেম, তাদের কারো মুখে আমি একটা বিবৃতি পাইনি, একটা শব্দ পাইনি বাংলাদেশের সকল মানবাধিকার রক্ষা দায়কে একমাত্র আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর কারো কোনো দায় নাই। নাকি বাংলাদেশের মানবাধিকারের সংজ্ঞাই এটা নিজুম ভাই, যে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করবেন, এটা হচ্ছে গিয়ে একমাত্র মানবাধিকারের মাপকাঠি। এই যে ছাত্রলীগের কর্মী হলেই তাকে ভাত খাইয়ে বসিয়ে, মানে বিশ্রাম নিয়ে পিটিয়ে, আবার ভাত খাইয়ে আবার পিটিয়ে ধীরে ধীরে মেরে ফেলা, কিংবা বাচ্চা ওষুধ কিনতে তাকে সেখানে কুপিয়ে মেরে ফেলা, এবং সেটা আবার বর্তমানে ওই যে আম্মার না কি যেন নাম, পাকিস্তানপন্থী হায়নাটা চট্টগ্রামের, ও যেটা হচ্ছে অস্ত্র হাতে নিয়ে সালাউদ্দিন আম্মার, সে অস্ত্র নিয়ে সে আবার মহড়াও দিয়েছে যে সে খুন করেছে। তো তারপরে আমরা দেখলাম এই যে সাদ্দামের ঘটনাটা। ভাই, আমি আপনাকে কি যে উত্তর দিব আমি জানি না। আমি আপনাকে নিজের একটা অংশ আমি আপনাকে এটার সাথে অ্যাটাচ করতে পারি, সেটা আমি হয়তো পরে বলবো। প্রথমে আমি সিচুয়েশনটা আপনাদেরকে একটু বোঝাই। সেটা হচ্ছে যে ধরেন এই বাংলাদেশ তার ইতিহাসে বর্বরতা, নির্মমতার অনেক ধরনের ফেস দেখেছে। আমরা আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে, মুক্তিযুদ্ধ থেকে আমরা অসংখ্য রকমের মুক্তিযুদ্ধের বর্বরতার ফেস দেখেছি। এই মুহূর্তে এসে, এই সময় এসে 2026-এ এই জিনিসটা আমাদেরকে এমন ভাবে আঘাত করলো। আমি আপনাকে যে ধরেন ICCPR, ইন্টারন্যাশনাল সিভিলস অ্যান্ড আপনার সিভিল রাইট নিয়ে যেই একেবারে সর্বসম্মত যেই কোভেনেন্ট গুলো আছে, সেটা নিয়ে আপনার সাথে আমি কথা বলতে পারি, যেটা সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র রাটিফাই করেছে। আমি আপনাকে আপনার ICCPR তো বলতেই পারি। আমি আপনাকে বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশের এই কারাবন্দীদের অধিকার রক্ষা করবার নানান ধরনের আইন আপনাকে আনতে পারি। এমনকি বাংলাদেশে 2016 সালের 1 জুন একটা প্যারোলের মুক্তির জন্য, প্যারোলের ব্যাপারে একটা নীতিমালা প্রণয়ন করা হয়। সেই নীতিমালাও আমি আপনাকে বলতে পারি, সেই নীতিমালার ভেতরে যা যা আছে সেটাও বলতে পারি।
তো মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এখন অনেকটা জরুরি অবস্থার মতো অলিখিতভাবে এটি একটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এবং সহযোগী সমস্ত সংগঠন যারা আছে তাদের প্রতি একটা অলিখিত আপনার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আপনি জেনে থাকবেন জরুরি অবস্থা যখন চলে তখন মানবাধিকার যা আছে বাংলাদেশে সেইটা বলবৎ করার জন্য আপনি আসলে আদালতে যেতে পারেন না। কেমন জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয় সেখানে খুবই সার্টেন কিছু অধিকার আপনাকে রক্ষা করা ছাড়া আর কোনো কিছুই রক্ষা করা হয় না। বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তেমন। আমি এই সাদ্দামের পুরো প্রক্রিয়াটার দুই ভাগে যদি আমি ভাগ করি, সেটা হচ্ছে যে তার পরিবারের যে চেষ্টা, এন্ডেভার, তারা যেভাবে চেষ্টা করেছে সেই চেষ্টাটার পুরোটা একটা ট্রেইল আমি দেখতে পেলাম, এবং আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তাদেরকে নানান ধরনের আপনার সাচিবিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার জটিলতাতে ফেলা হয়েছে। প্রথমত বলা হয়েছে আপনার বাগেরহাটের যে জেলা প্রশাসক রয়েছেন, যিনি আবার ওইখানকার ম্যাজিস্ট্রেটও বটে নিয়ম অনুযায়ী, তাকে বলা হয়েছে তিনি তার যে রেসপন্সিবিলিটি সেটাকে তিনি অ্যাসাইন করে দিয়েছেন এইটা বলে যে সাদ্দাম তো যশোর কারাগারে বন্দী আছে। তো যশোর কারাগারে যাওয়ার পরে যশোর কারাগারের যে আশিক হাসান নামে যে লোকটি আছে জেলা প্রশাসক এবং একই সাথে সে ম্যাজিস্ট্রেটও বটে, সে বলছে তারা কোনো আবেদন পায়নি। আসলে আবেদনটা তাদেরকে ঠিকই করা হয়েছিল, তারা আসলে যে শুক্রবার শনিবারের কথা বলে তারা এই কাজটি করেছে। দেখেন, আমি মানে আমার কাছে যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে একটা কর্মীর, একজন মানুষের, আমি আসলে তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে বিবেচনাটা একটু পরেই করি, তিনি তো একজন মানুষও বটে আসলে, তাই না? এই বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের একজন নাগরিক যখন রাষ্ট্রের হেফাজতে থাকে তার জন্য সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে, যে তার আত্মীয় যদি মারা যায়, স্ত্রী সন্তান যদি মারা যায়, তাহলে রাষ্ট্র তার সাথে কেমন আচরণ করবে, তার তো বিচার হচ্ছে। তাকে আপনি বিচার করার জন্য নিয়েছেন, তার বিচার করবেন, তার তদন্ত করবেন। তার নামে যখন আপনি মামলা দিলেন তিনি তখন ছিলেন ভারতে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এই জিনিসটাও সামনে এসেছে। যদিও আমি তার বিরুদ্ধে মামলাগুলো আমি নিজের হাতে, সাধারণত আমি এই ধরনের ক্ষেত্রে তার নামে মামলা মোকদ্দমা কি হয়েছে না হয়েছে আমি নিজে পর্যবেক্ষণ করি, বাট এটার আমার সুযোগ হয়নি। তো আমি আমার নিজের মাই এসেছেন চেন্নাইতে, তার ক্যান্সারের চিকিৎসা চলছে, আপনি জানেন, ফলো আপ এসছে, আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রে যে প্যারোলের নিয়মটা আছে সেটাও পালন করা হয়নি। এখানে নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার কথা দেখানো হচ্ছে, যে আমাদেরকে আবেদন করা হয়নি, আমাদেরকে এইটা করা হয়নি। তারেক রহমান, যার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা, একটা পুরো দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য গ্রেনেড হামলার মামলা তার বিরুদ্ধে আছে, আমরা দেখলাম রাষ্ট্র তড়িৎ গতিতে, সেগুলো কোনো সাচিবিক কোনো ব্যাপারই না, মানে বিদ্যুৎ গতিতে সেগুলো সমস্ত কিছু তার পার হয়ে গেল। আমরা দেখলাম যে উইদিন ফিউ আওয়ার্স এর ভেতরে তার আপনার এনআইডি কার্ড হয়ে গেল, তার সমস্ত কিছু হয়ে গেল। এখন আপনি একটা রাষ্ট্রে যখন আপনি একই দিকে এরকম একটা চিত্র দেখবেন, ওগুলো তো সাচিবিক কর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মের যদি আপনি দোহাই দেন ওগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ কর্ম। আপনি যখন দেখতে পান যে সুরভি নামে একটা মেয়ে আছে যে বলছে তার জুতার দাম অনেক, তাই সে ছাত্রলীগের ছেলে পেলেদেরকে তার ওই দামি জুতা দিয়ে পেটাবে না, সে এসেছে 32 ভাঙতে। যখন আপনি এগুলো দেখবেন, যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই মেয়েটা প্রতিদিন স্কুলের ড্রেস পরে এসে একে মারছে, তাকে ধরছে, টাকা লুটপাট করছে, টাকা ডিস্টর্ট করছে, কাউকে মামলা থেকে অব্যাহতি দিবে বলে টাকা নিচ্ছে, তার আপনার জামিন হয়ে যায় উইদিন 24/7 এর ভেতরে। যখন আপনি দেখতে পারেন যে মেহেদী হাসান নামে একটা ছেলে যে প্রকাশ্যে বলল যে হবিগঞ্জের এসআই সন্তোষকে সে এবং তার দল খুন করেছে, তারা যখন জামিন হয়ে যায় উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের দোহাই দেওয়া, এই যে এগুলা বলা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার জাস্ট বলার জন্য বলা। আমি আসলে না, আপনি আমাকে বলতে পারেন যে আইন নিয়ে বলেন, ভাই আইন আমি এইটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাকে আইন শোনাতে পারবো। আমি আপনাকে বলতে পারবো যে কবে কোথায় কার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, বিএনপির কোন নেতাকে, কোন মানুষকে। আমি বলতে পারবো জামাতের কোন নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে, এই করা যাবে। আমার মনে আছে যে সাইদির যখন ছেলে মারা গেল, রফিক,
তার ওই মায়ের মারা সময়। যাওয়ার পরে সাইদির ছেলে, আমার রফিকের কথা আমার মনে আছে, এই কারণে রফিক প্রচুর টকশোতে আসতো, আমি ওই সময়টাতে বিচার চলাকালীন সময় তার বক্তব্যগুলো শুনতাম। সে মারা যাওয়ার পরে সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সাইদির মা যখন মারা গেল তখনও সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। অতীতে আমি এরকম অনেক কারাবন্দীদেরকে দেখেছি প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সুতরাং আমি না আপনার সাথে ওইসব প্রিসিডেন্টে যাব না। আমি কার কাছে এই শোকের গল্প বলবো, আমি কার কাছে এই কষ্টের গল্প বলবো? ইউনুস, এই দখলদার বাহিনী ইউনুস, এবং আমার মুখ ভরে যে কথাগুলো বলতে ইচ্ছা হচ্ছে সেগুলো আমি বলবো না। এই কারণে বলবো না যে আমি এদের জন্য আমার নিজের ব্যক্তিত্ব, আমার কণ্ঠকে আমি নোংরাময়, দুর্গন্ধময় করতে চাই না। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই আলোচনাটা থেকে, এই আইনি আলোচনাটা আপনি যদি জানতে চান, আমি আপনাকে জাস্ট সংক্ষেপে বলি যে আমাদের কারা আইন যেটা আছে 1894 মনে হয়, ওই কারা আইনে মোটামুটি বলা আছে প্যারোল কিভাবে করতে হবে, কাকে কেমনে ছাড়া যাবে। ইনফ্যাক্ট 2016 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 10 বছর আগে, বাংলাদেশ আওয়ামী লীগ ওই সময় সরকার ছিলেন, তারা একটা নীতিমালাও প্রণয়ন করে 1 জুন। সেই নীতিমালা অনুযায়ী পরবর্তী সময় অনেকেই মুক্তি পেয়েছে। খালেদা জিয়ার কথাই আপনি চিন্তা করে দেখেন না কেন। আর তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইসব ক্ষেত্রে সরকার নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। আপনার ফৌজদারি কার্যবিধি 1898 401, 402 ধারাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, এবং এটাকে কারাবন্দীদেরকে জানাতে হবে, অনুমতি দিতে হবে, এগুলো কোনো প্রয়োজনও পড়ে না আসলে। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা এত বেশি, ডিসক্রিশনারি পাওয়ারটা এত বেশি, আপনার এগুলো প্রয়োজনও পড়ে না। এখন মনে করেন যে লেটস সে যে একটা মানুষের মা মারা যাচ্ছে, মা মারা গেছে, শেষ বিদায় তাকে দেওয়া হচ্ছে। এইটার জন্য আপনাকে আবেদনে আপনার ক লিখলেন না খ লিখলেন, তারিখে ভুল করলেন, তারপরে বিষয় এটা লিখতে ভুল করলেন, এগুলো তো আসলে ছুতা, তাই না? আমরা আমাদের জন্য আসলে মানে আইনের জন্য আমরা কেউ আসি নাই, আমরা আসছি বলে আইনের প্রয়োজন হয়েছে। আমি আপনাকে ওই আলোচনাতে আমি আপনার সাথে যাব না আসলে। আপনি আমাকে হাজার বললেও আমি সব আইনি আলোচনাতে যাব না, কারণ আইন একটা সভ্য দেশের জন্য, আইন একটা সুস্থ দেশের জন্য, আইন একটা, যেই দেশে আইনের শাসন আছে আইন তার জন্য। যেই দেশের বিচারপতি আপনার নির্ধারিত হয় ঢাকা ইউনিভার্সিটি কিছু টোকাইয়ের মাধ্যমে, যারা নির্ধারণ করে দিয়েছে রিফাত আহমেদ সন্ধ্যা 6টার মধ্যে বিচারপতি হবে, যারা নির্ধারণ করে দিয়েছে দুপুর 1টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েতুর রহিম সহ তার পুরো প্যানেলকে আপনার পদত্যাগ করতে হবে, সেই দেশে আপনার আইন কানুন নিয়ে অন্তত পক্ষে আমার কথা বলতে আগ্রহী না। আমি একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। আমি দীর্ঘ সময় বলে এসেছি যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের সুপ্রিম কমান্ডার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটা কথা বলেছে যে দেখো তুমি ঠিক আছে, আমি বুঝতে পারি তোমার ইমোশনের জায়গাটা। উনিও আমাকে আসলে বলেছেন যে সশস্ত্র বিপ্লব শব্দটাকে আমি যাতে অনেকটা কি বলবো, এটা এক ধরনের থ্রেশহোল্ড আমি এটাতে দেই, এই শব্দগুলো ব্যবহার করলে যেটা হয়, কারণ এখন আমরা যখন কথা বলি তখন মনে করে যে আওয়ামী লীগের প্রতিনিধি কথা বলছে। এখন জয়দেব দাও কথা বললো এটা ভাবে, আপনি বললো এটা ভাবে, সুতরাং আমাদেরকে শব্দ চয়নে অনেকটুকু সংযত হতে হয়। কিন্তু আমিও সবার থেকে একটা কথা বলেছি, জাপা 5ই আগস্টের পরে আমি ধরে নিয়েছি যে পলিটিক্যাল র্যাথ, পলিটিক্যাল ক্ষোভ যখন আপনার রাস্তার মধ্যে ওপেন মোহাম্মদপুরে গলা জবাই করে কাটা শুরু করলো, তখন কিন্তু কার ব্যাপারটা পলিটিক্যাল র্যাথ আর পলিটিক্যাল ক্ষোভ থাকে না রাসেল ভাই। যখন 32 নম্বর ভাঙলো, যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে নোংরামো করলো, যখন অসংখ্য নোংরামো করলো, তখন থাকে না, তারপরেও সহ্য করেছে। এরপরে যখন আওয়ামী লীগকে ব্যান করলো, আমেরিকার রাজনীতি করতে পারবে না, তারপরে যখন একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে জাস্ট আপনার গলা কেটে কেটে খুন করলো, তখন সেটা থাকে না। এবং আমি তখনই বুঝে ফেলেছি, কারণ আমার ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে আমার রাজপথে যতটা না আমি এই রাজনৈতিক জ্ঞান লাভ করেছি, আমার সারাটা জীবন আমি আসলে পড়েছি পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লব, পড়ালেখা করেছি, আমার সারা জীবন এইভাবেই কেটেছে। আমি এই একটা জায়গা থেকে এই পড়ালেখা, আমার লাইফের এই পড়ালেখা থেকে আমি একটা জিনিস বুঝে ফেলেছি, যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ
চলছে। আপনারা অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করবেন, অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আমার সাথে একমত পোষণ করেছে, নিজুম ভাই আপনার কথা ঠিক, আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন, অনেকে আমাকে সমালোচনা করেছেন। কিন্তু বিশ্বাস করেন, এই দলের দুর্নাম হোক, এই দল কারো কাছে খাটো হোক, এইটা আমি চাই না। আমার এই বুকের গহীনে, আমার এই বুকের ভেতরে আমি এটা অনুধাবন করতে পারি রাসেল ভাই। আমি আজকের এই প্রোগ্রামটাতেও বলেছি, আগেও বলেছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একদিন আমি হয়তো বা থাকবো না এই পৃথিবীতে, কিন্তু আপনারা আমার কথা স্মরণ করবেন যে নিজুম ভাই দিনের পর দিন বলেছে এটি যুদ্ধ অবস্থা হয়েছে, আমাদের আমাদের অবস্থা ওরা আরো খারাপ করবে। ওরা আমাদের ঘরে ঢুকে ঢুকে খুন করছে। ছাত্রলীগের পঞ্চগড়ের এক নেতা, তার মা নামাজ পড়া অবস্থাতে ছিল, সেই নেতাকে না পেয়ে তার মায়ের মাকে খুন করেছে। একটা ছেলে তার অসুস্থ বাবাকে দেখতে এসেছে, এটা সম্ভবত যশোর বা কুষ্টিয়া কোথায় হবে। পরের দিন সকালবেলাতে বাবা এসে দেখে ছেলের লাশ গলা কাটা পড়ে আছে তার বাড়ির সামনে। দেখেন, আমি আমার জীবনে কোনোদিন নির্বাসনের স্বাদ পাইনি। আমার আজকে মধ্য আমি এটাকে মিডল এইজ বলে আমার এই লাইফে, আই এম ভেরি নিয়ার অ্যাবাউট 50।